গাইস দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সমন্বয়ক সাজিদ আলমকে কিন্তু তার বিয়ের অনুষ্ঠানে তাকে গণধোলাই দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দেখেন মারামারি লেগে গেছে। গাইস দেখতেই পাচ্ছেন কেন এই সমন্বয়ককে তার বিয়ের অনুষ্ঠানে গণধোলাই দেওয়া হচ্ছে তা দেখতে চাইলে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। বিয়েতে কি আমার পরিবার ছিল না আপনাদের পরিবার ছিল, শ্বশুরবাড়ির পরিবার ছিল বলেন তো? না না না, বিয়ের মধ্যে বাবা লেখা আছে, বাবা লেখা আছে, আপনার ছেলেদের সিগনেচার আছে, আপনার অভয় আমি দেখাতে পারবো, এখন দেখাবো, কাবিননামা দেখাবো আমার। এখন তাদের সাথে আমার ভিডিও ফুটেজ আছে, দেখেন শ্বশুরবাড়ির সবার সাথে ভালো সম্পর্ক ছিল। যেই সমন্বয়ক হয়ে কি এদের জ্বালা হয়ে গেল? ভাই ব্যক্তি জীবন বলতে তো একটা কিছু আছে। বিয়ে করছে পোলা, শ্বশুরবাড়িতে যাবে, জামাই মেলা হবে, মাছ টাছ কিনবে, হ্যাঁ, নানা শ্বশুরের বাড়িতে যাবে, মামা শ্বশুর দাওয়াত দিবে, নাইওর যাবে, এই সময়টা তো তোমরা দিবা। বেচারা বিয়ে করতে না করতেই তোমরা যেমনি ডাকাডাকি শুরু করছো, যেই স্লোগান দিচ্ছ, এই স্লোগানে এই বেচারার সমন্বয়ক পদ তো আর এখন নাই, তবে তোমরা তারে শেষ করে দিবা, নমুনাটা এরকমই হচ্ছে। আচ্ছা, এখন কি আসলে সার্জিসের বিয়ের পর থেকে কি শুরু? একটা বড় রকমের স্ক্যাম ধরা পড়ে গিয়েছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, যারা একেবারে মাথায় বসে রয়েছে, চোখমোটা হাসনাত, সার্জিস। প্রত্যক্ষদর্শীরা জানায় কনে পক্ষের আমন্ত্রণে বিয়ে পড়াতে আসেন কাজী শফিউল বাশার। এ সময় সেখানে হাজির হন আরেক কাজী আবু হানিফ। বিয়ে পড়ানোর বৈধতা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন দুজন। সার্জিস আলম কাকে বিয়ে করলো, কোন পরিবারে বিয়ে করলো? ধনাঢ্য পরিবারে বিয়ে করলো, নাকি ব্যবসায়ী পরিবারে বিয়ে করলো, প্রেম করে বিয়ে করলো, নাকি অ্যারেঞ্জড ম্যারেজ, অন্য কোনো দলের নেতাকে বিয়ে করলো? মেয়েটা দেখতে সুন্দর নাকি পেতনির মতো? কত টাকা খরচ করলো সার্জিসের বিয়ে? সার্জিসের যে শ্বশুর লুৎফর, এ তো আমার খুবই ক্লোজ নিট সার্কেলের ভিতরে। লুৎফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমারই ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্টেরই আমার খুব প্রশংসায় ভাষ্যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম। সমন্বয়ক সার্জিস আলম বিয়ে করতে যায় গণধোলাই খাইছে, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা কি সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত, এবং সেই সাথে থাকতেছে এই সমন্বয়ক সার্জিস আলম আসলে কোথায় বিয়ে করলেন এবং কাকে বিয়ে করলেন, এটা কি লাভ ম্যারেজ করে বিয়ে করলেন নাকি প্রেম করে বিয়ে করলেন, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে দেখবো আজকের ভিডিওর বিস্তারিত। আসসালামু আলাইকুম। সার্জিস আলম কাকে বিয়ে করলো, কোন পরিবারে বিয়ে করলো? ধনাঢ্য পরিবারে বিয়ে করলো, নাকি ব্যবসায়ী পরিবারে বিয়ে করলো, প্রেম করে বিয়ে করলো, নাকি অ্যারেঞ্জড ম্যারেজ, অন্য কোনো দলের নেতাকে বিয়ে করলো? মেয়েটা দেখতে সুন্দর নাকি পেতনির মতো? কত টাকা খরচ করলো সার্জিসের বিয়েতে? এমন নানান ধরনের কৌতূহল মানুষের থাকতেই পারে, সঙ্গত কারণে সার্জিস আলোচিত মুখ। কিন্তু আমার বিন্দুমাত্র সার্জিসের বিয়ে নিয়ে এ ধরনের কোনো কন্টেন্ট করার ন্যূনতম কোনো ইচ্ছে ছিল না। আমারও কৌতূহল হয়েছে সার্জিস কোন পরিবারে বিয়ে করলো বা কোথায় বিয়ে করলো, কিন্তু এ বিষয়ে কথা বলা অথবা আলোচনা করার ন্যূনতম রুচি আমার ছিল না, তারপরেও করতে হচ্ছে। সার্জিস যেখানে বিয়ে করেছে সেই পরিবার সম্পর্কে কি জানা গেল, অথবা সেই মেয়ে সম্পর্কে কি জানা গেল? সার্জিসের যিনি শ্বশুর, তিনি বিএনপির রাজনীতি করেন, তিনি হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। তার মেয়ে খুবই ধর্মভীরু, মানে সার্জিসের যিনি নবপরিণতা স্ত্রী, খুবই ধর্মভীরু, তিনি নিকাব পরেন। তার বিয়ের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে শুধুমাত্র চোখ দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, এবং
যতটুকু জানতে পেরেছি হোম স্কুলিংয়ের মাধ্যমে তার পড়াশোনাটা হয়েছে, অর্থাৎ খুবই ধর্মভীরু। এখন সমস্যাটা কোথায়? সার্জিস মহা অপরাধ করে ফেলেছে, অথবা এর ভিতরের রহস্যটা কি? সার্জিসের স্ত্রী তাহলে তালেবানি সংস্কৃতিতে চলে, তাই না? সার্জিসের শ্বশুর বাড়ির পরিবার কট্টর মৌলবাদী এবং তালেবানি কায়দায় চলে, এবং এ কথাও বলা হচ্ছে যে সার্জিসের বিয়ে কে ঘটিয়ে দিল, কার মাধ্যমে এই সম্পর্ক ঘটলো। যদি সেটেলড ম্যারেজ হয়েই থাকে, বিএনপি পরিবারের সঙ্গে সার্জিসের আত্মীয়তা, তার মধ্যে রাজনৈতিক গুরু রহস্যটা কি? বিষয়টা হচ্ছে যে এগুলোর মধ্য দিয়ে আমাদের নিম্ন রুচির পরিচয় আমরা নিজেরা দিচ্ছি। আমি, যারা আমার নিয়মিত ভিডিও কন্টেন্টগুলো দেখেন, 5 আগস্ট অনেক আগে থেকেই, কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এই সার্জিস আলম হাসনাতদেরকে তুমুল সমর্থন করে যাচ্ছিলাম। কিন্তু 5 আগস্টের পর থেকে, 8-10 দিন পর থেকে ঠিক একইভাবে যতটা তাদেরকে সমর্থন করছিলাম 5 আগস্ট পর্যন্ত, পরবর্তীতে তার দ্বিগুণ, 3 গুণ, বহুগুণ সমালোচনা আমি তাদের করছি। নানান কারণে তাদের সঙ্গে মৌলবাদীর গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা আছে কিনা, 71কে অস্বীকার করার তাদের যে প্রবণতা, দেশকে অস্থিতিশীল করার তাদের যে এক ধরনের প্রচেষ্টা বলি, বা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে অটোমেটিক্যালি দেশ অস্থিতিশীলতার পর্যায়ে পৌঁছে যাওয়া, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মানুষের চাকরি খাওয়া, যেখানে সেখানে মবের সংস্কৃতি তৈরি করা, হুঙ্কার হুঁশিয়ারি দিয়ে পুরো সমাজকে একটা আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া, অনেক অনেক বিষয় তাদের সমালোচনা করেছি, এখনো করছি। অনেকে সাবধান করে দেন, তারপরও আমি বলার চেষ্টা করি যে কোনো অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, এবং যা কিছু চলছে আমি এগুলোকে সমর্থন করি না। কিন্তু একটা মানুষের সব কিছু নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। একটা মানুষের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সব কিছু নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। আমাদের রুচি, আমাদের সংস্কৃতি এতটা নিচে নেমে গেছে, সেই মেয়ে কাউকে চেহারা দেখায় না, নেকাব পরে চলে, কি হয়েছে সমস্যা? তাতে তার পরিবার তালিবানি সংস্কৃতির মধ্যে চলে গেল। হ্যাঁ, যদি প্রমাণ যদি মেলে, তথ্য প্রমাণ চলে আসে, বা এর মধ্যে উদ্ঘাটন হয়েছে, এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি। কিন্তু আমরা যদি পোশাকের স্বাধীনতার পক্ষে কথা বলে থাকি, কে কেমন পোশাক পরবে, ন্যূনতম স্বাধীনতার সঙ্গে, এটি তার অভিরুচির বিষয়, তাহলে কে কেমন তার ব্যক্তি জীবনে বোরকা পরবে, হিজাব পরবে, নেকাব পরবে, এটাও তো তার স্বাধীনতার বিষয়। আমরা স্বল্প পোশাকের পক্ষে কথা বলে নিজেদের উদারতার পরিচয় দেব, আর কেউ আবৃত অবস্থায় চলাফেরা করলে সেটার বিপক্ষে কথা বলবো, সেটা নিয়ে খুঁচাবো, সেটি নিয়ে আমরা অন্যরকম মিনিং দাঁড় করানোর চেষ্টা করব। এটা কোন ধরনের পরিচয়? এবং এই যে বিএনপি পরিবারের সার্জিস বিয়ে করেছে, বলার চেষ্টা করা হচ্ছে তার মানে এই আন্দোলন 5 আগস্ট যে গণ অভ্যুত্থান, তার সাথে বিএনপির সম্পৃক্ততা ছিল। অনেক আগে থেকেই বিএনপি নেতারা এই সার্জিস আলমদের সঙ্গে ঘনিষ্ঠতা করে তাদেরকে পথে নামিয়েছে। বিএনপি তো এখন ওপেন বলছে, হ্যাঁ, আমরা কিছুটা পরিচয় গোপন করে, রাজনৈতিক পরিচয় গোপন করে আমাদের ছেলেদেরকে, আমাদের নানান পর্যায়ের নেতাকর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করেছিলাম। তো অপরাধ কি? আওয়ামী লীগ হলে কি করতো? এই আন্দোলনকে ব্যবহার করতো না? এখন বিষয় হচ্ছে যে যদি মৌলবাদী রাজনীতির কথা আসে,
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম আওয়ামী লীগের তো অনেক বড় পোস্টে ছিলেন, অনেক বড় নেতা ছিলেন। তিনি সম্ভবত সাংগঠনিক সম্পাদকও হয়েছিলেন। আমরা কি শায়খ আব্দুর রহমানের কথা ভুলে গেছি? শায়খ আব্দুর রহমান মির্জা আজমের বোনের হাজবেন্ড, জেএমবি নেতা ছিলেন, যার ফাঁসি হয়েছে কথিত বাংলা ভাই মানে তার সঙ্গে। তো শায়খ আব্দুর রহমানের সাথে মির্জা আজমের বোনের বিয়ে হয়েছিল, তার জন্য কি আমরা মির্জা আজমকে জঙ্গি বানিয়ে দিয়েছিলাম? অথবা আওয়ামী লীগের রাজনীতি থেকে মির্জা আজমকে বহিষ্কার করা হয়েছিল? সেটি তো একেবারে প্রমাণিত সত্য যে সেই পরিবারটি স্পষ্টভাবে তালিবানি সংস্কৃতি কায়েম করতে চেয়েছিল, জঙ্গিবাদ কায়েম করতে চেয়েছিল। সারা দেশে হামলা, খুন, বোমা হামলা সারা দেশে কীভাবে হলো তা তো আমরা জানি। কিন্তু সার্জিসের এই বিষয়টি নিয়ে এত নিম্নরুচির সঙ্গে আলোচনা হবে, তালেবানি সংস্কৃতি বানিয়ে ফেলবো তাদের পরিবারকে। কথা হচ্ছে যে কেন এত কথা বলছি এই কারণে যে মানুষের ব্যক্তি জীবনগুলো হেল করে তো লাভ নেই। প্রত্যেকেরই পেশাগত জীবনের পরিচয় থাকে, রাজনৈতিক জীবনের পরিচয় থাকে, ব্যক্তি জীবনটা একেবারে তার নিজের। এবং ধর্মীয় পরিচয়টাও আমি মনে করি যে একেবারে ভিতরে, যদি কিনা সত্যি সত্যি তালেবানি কানেকশন, মৌলবাদী কানেকশন, জঙ্গিবাদী কানেকশন, এইগুলোর সঙ্গে আমরা খুবই স্পষ্টভাবে কিছু না জানি। এগুলো আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। তার চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে ওই পরিবারগুলো, ওই ব্যক্তি জীবনগুলো ট্রমাটাইজড। মানে সমন্বয়ক হয়ে কি এদের জ্বালা হয়ে গেল? ভাই ব্যক্তি জীবন বলতো তো একটা কিছু আছে। বিয়ে করছে পোলা, শ্বশুর বাড়িতে যাবে, জামাই মেলা হবে, মাছ টাছ কিনবে, হ্যাঁ, নানা শ্বশুরের বাড়িতে যাবে, মামা শ্বশুর দাওয়াত দিবে, নাইওর যাবে। এই সময়টা তো তোমরা দিবা। বেচারা বিয়ে করতে না করতেই তোমরা যেমনি ডাকাডাকি শুরু করছো, যে স্লোগান দিচ্ছ, এই স্লোগানে এই বেচারার সমন্বয়ক পদ তো আর এখন নাই, তবে তোমরা তারে শেষ করে দিবা, নমুনাটা এরকমই হচ্ছে। আচ্ছা, এখন কি আসলে সার্জিসের বিয়ের পর থেকে কি শুরু হয়েছে? একটা কঠিন পরিস্থিতিতে কিন্তু বিয়ে করছে সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নায়ক, এখন তার ছাত্রত্ব আছে কিনা জানি না, তবে ছাত্ররা বলছেন তার তো এখন ছাত্রত্ব নাই, তো আমাদের প্রতি ফিলিংসটা কই থেকে আসবে? আর এই আন্দোলনের স্টেক হোল্ডার কি আমরা ছিলাম না? এখন একটা সিজন চলছে, দাবি দেওয়া আদায়ের সিজন। যেমন খুশি তেমন সাজের মতন যার যেটা মন চায় সেটা নিয়ে আসে। তবে কিছু কিছু দাবি আছে যৌক্তিক। তোমরা লাইফ সেটেল করে ফেলতেছো, তোমরা এটা করতেছো সেটা করতেছো, এগুলা হিংসামূলক কথাবার্তা। তোমাদের দাবি যৌক্তিক, তবে এরকম দাবি যদি ঘরে ঘরে ওঠে তখন পরিস্থিতি কোন দিকে যাবে? যেহেতু ছাত্র সমন্বয়ক, সো সেই জায়গায় সার্জিসের ডাকটা আসলে পড়ে গেছে। তবে আমিও কিছুটা আশ্চর্য, সার্জিসের বিষয়টা বসলাম, হাসনা তো অনুপস্থিত, আমাদের আসিফ নাহিদ তারাও কথা বলছেন না। কেউ বলছেন তারা তো এখন ছাত্র নাই, সো তারা ছাত্রদের ফিলিংসটাকে বুঝবে। আমরা কথা বলছি সরকারি তিতুমির কলেজের যে স্টুডেন্টসরা গত 3-4 দিন যাবৎ আন্দোলন করছিল, আজকে এক দফা আন্দোলন নেমে আসছে। তবু এই এক দফার ওই এক দফার মধ্যে পার্থক্য আছে, যার কারণে সরকার এত কনসার্ন করে না, কয় রাজপথে তোমরা চিল্লাবে, আমি কিন্তু তোমাদের কর্তৃকে নিয়োগকৃত সরকার। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গেল রাত্রে আপনার কলেজের শিক্ষার্থীরা। এখন তাদের দাবি যে কথা একটাই, কি এই সরকারি কলেজকে তোমরা বিশ্ববিদ্যালয় ঘোষণা করে দিতে হবে। এমনকি ক্ষোভ নিয়ে তারা বলছেন যে 7 দফা দাবি থেকে সরে আসছি, অনলি ওয়ান দাবি, আর তা হলো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি।
দাবি আদায়ে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এখন আমরণ অনশনে এই দেশে আমি অনেক দেখছি, মরতে দেখি নাই কাউরে। আসলে কি পোলাপাইন না খাই এরকম শুয়ে থাকে? অলরেডি কিন্তু শুইয়া 4-5 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে। গতকালকে রাত্রে 8:15টার দিকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলন করেছে তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মুক্তার। শিক্ষা মন্ত্রণালয়ের যে বিবৃতি আছে সেটাকে প্রত্যাখ্যান করে তারা বলছে, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমাদের এক দফা দাবি ঘোষণা, সেটা হলো মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এখানে এসে আমাদের বলবেন আপনাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। আজ থেকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করা হলো, তারপর আমরা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাব। এখন কথায় কথায় এত রাজপথ দখল করলে রাজপথে যারা ভাত খায়, রিক্সা চালক, অটো চালক, ড্রাইভার, সাধারণ মানুষ, তারা কিন্তু আস্তে আস্তে বিরক্ত হচ্ছে যে আজকে এই জায়গায় আন্দোলন, কালকে ওই জায়গায় আন্দোলন। এখন ছাত্রদের বক্তব্য কি, এই রাজপথে নাইমেই তো শেখ হাসিনারে সরাইছি, দাবি আদায়ের একমাত্র কৌশল হচ্ছে রাজপথ ব্লক করতে হবে। সুতরাং যে কোনো দাবি রাজপথেই খেলাটা হবে। তো তিতুমিরের বক্তব্য হচ্ছে যে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে আমাদের ভাই বোনরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন, কিন্তু রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। হুইজ রাষ্ট্র? ডক্টর ইউনূসিস রাষ্ট্র, আসিফ নাহিদরা হচ্ছে রাষ্ট্র, হাসনাত সার্জিসরা হচ্ছে রাষ্ট্র। তো সার্জিস বেচারা বিয়ে করছে, তার কথা বাদ দিলাম। হাসনাতরা কোথায়? কেন স্টুডেন্টদের এই বিষয়গুলোতে তারা এখন কানেক্ট হচ্ছে না? তবে তারাও চিন্তায় আছে যে একটারে যদি মাইনা নেই তাহলে তো ভাই কথায় কথায় কালকে আবার প্রত্যেক কলেজ, যেমন 7 কলেজের ভেজাল গেল, এখন আসছে তিতুমির, কালকে আবার আরেক কলেজ আসবে। আমাদের সরকারি তো ঝামেলায় পড়বেন কি। হাসনাত সম্ভবত ফেস দ্য পিপলের একটা প্রোগ্রাম বলছিলেন যে মানে এতগুলো আন্দোলন, কথায় কথায় এইভাবে রাজপথে নামা বা এত আন্দোলন, এটা তো সরকারে অস্থিতিশীল করছে ভাই। যার যা দাবি আছে সব নিয়ে একসাথে রাস্তায় নেমে যাচ্ছেন, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। তবে আমার মনে হয় যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় আসছে, ছাত্রদের যে কোনো দাবি দেওয়া আন্দোলনকে টেকনিক্যাল ওয়েতে হ্যান্ডেল করতে হবে। আবার হোক সেটা আসিফ নাহিদদের বেলায়। তবে কেউ কেউ বলছেন যে তারা কিভাবে যাবে, সাহসী তো করে না। এর আগে একবার নাহিদ গেছিল, তো পোলাপাইন চিৎকার করে কয় সব শালারা বাট পার, আর্মি হবে ঠিকাদার। উঠা মারছে কোথায় বুঝছেন? তো মান সম্মান রেখার ওদিকে যায় না এখন। সর্বশেষ গেল হাসনাত আব্দুল্লাহ, এসেছে রে এসেছে, ফুটেজ খুর এসেছে। এরকম বক্তব্য দিলে কেমনে যাইব? পোলাপাইনেরও দোষ নাই, কিন্তু পরিস্থিতি কোথায় যাচ্ছে আসলে? শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা এগুলো নিয়ে একটু ভাবেন। আর যারা ছাত্রদের সমন্বয়করা আছেন, রাজনীতির জায়গায় রাজনীতি করবেন ঠিক আছে, কিন্তু ছাত্রদেরকে আপনারা কিন্তু হাতে রাখতে হবে, নয়তো রাজুতায় বলে ডাক দিলে পোলাপাইন কিন্তু পাবেন। এমনি পোলাপাইনের অভিযোগ কোনটা? কোনো কিছু হইলে ভাই রাজুতায় ডাক দেন, একের পর এক বিয়া শাদী করতেছেন, কই দাওয়াত তো দিচ্ছেন না, যে পোংটা পোলাপাইন। তবে আমরাও মনে করি যদি তাদের দাবিটা যৌক্তিক হয়, করার সুযোগ থাকে, দিয়ে দেন। টাকার অভাব নাই রাষ্ট্রে, তাই না? পোলাপাইনে কিছু পাক, কেউ পদ পাইছেন, কেউ পদবি পাইছেন, বিয়ে শাদী হচ্ছে, খাওয়ানা পিনা হচ্ছে, দেশে বিদেশে সফর হচ্ছে, তো বাকি পোলাপাইনে একটু পাক। সামান্য একটা কলেজে না, এটা তাদের একটা ঐতিহাসিক স্বীকৃতি হয়ে যাবে। সরি সার্জিস, নববিবাহিত মানুষ, কিন্তু তোমার ব্যক্তিগত জীবন আলোচনার ঊর্ধ্বে নয়। কারণ রাইট অফ প্রাইভেসি তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তুমি নেতা হতে চাও। নেতাদের প্রাইভেট লাইফও জনগণের বিচার্য বিষয়, কারণ তারা নেতা।
এবং তাদের পার্সোনাল লাইফ সাধারণ মানুষের উপরে প্রভাব বিস্তার করে, কারণ তাদেরকে মানুষ মডেল হিসাবে নেয়, রোল মডেল। তাই তোমার ব্যক্তিগত জীবন আলোচ্য বিষয়, তাই তুমি তা থেকে মুক্ত নও, তুমি মুক্তি পাবে না। তুমি যদি সাধারণ কোনো মানুষের কাতারে হতে এবং তুমি যদি নেতা হতে না চাইতে, তাহলে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি থোড়াই কেয়ার করতাম। কিন্তু তুমি যেহেতু নেতা হতে চাও এবং 2024-এ তোমার একটি প্রভাব সৃষ্টি হয়েছে, তাই তোমার ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত নেই, থাকতে পারবে না। আমরা আলোচনাতে আনবই। যেহেতু তোমার নেতৃত্বে 2024-এ অনেক ঘটনা ঘটেছে, এমনকি শেখ হাসিনারও ব্যক্তিগত অন্তর্বাসকেও অসম্মান করা হয়েছে, আমরা দেখেছি। খালেদা জিয়াকেও তোমাদের অনেকেই অপমান করেছে, আমি দেখেছি। এবং তোমরা বিভিন্ন মানুষের ব্যক্তিগত চরিত্র নিয়ে কথাবার্তা বলো, দেখেছি। তাই তোমাকেও এর বাইরে আমরা যেতে দেব না। তুমি বিয়ে করেছো যেই নারীকে, সেই নারীর চোখ তো দূরের কথা, মানে চোখের একটি অংশ দেখা যায়, চিকন ডার্ক ভেইডারের মতো যে অবস্থা, তার ফাঁক দিয়ে। এটা ইসলামিক নয়, এটা ইসলামের সবচাইতে কঠোর অনুবাদ। সারা বিশ্বের মুসলিম স্কলাররা এই বিষয়ে ঐক্যমত যে এইভাবে যারা মেয়েদেরকে রাখে, তদুপরি যারা মেয়েদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখে, রেগুলার পড়াশোনা করতে দেয় না, তারা তথাকথিত হোম স্কুলিং করে, তারা হাদিস কোরআনে সীমাবদ্ধ থাকে, বিশ্ব সম্পর্কে জ্ঞাত নয়, সময় হলে বিয়ে বসে যায়, তারা আসলে ইসলামের নামে কট্টর অনুবাদে বিশ্বাস করে, যেটা ইসলামের বাধ্যতামূলক তো নয়, বরঞ্চ অধিকাংশ স্কলার এটাকে আন ইসলামিক মনে করেন। আমার গবেষণায় আমি দেখেছি যে এই কূপমণ্ডূকতা মুসলিম সমাজকে পিছিয়ে দেয় এবং মুসলিমদেরকে বিশ্বের কাছে হেয় করে। অমুসলিমরা, নাস্তিকরা, তারা এ থেকে মুসলমানদেরকে অপমান করার সুযোগ পায় এবং তোমাদের মতো মানুষ এবং তোমাদের অনুসারীরা আমাদের মতো লিবারাল মুসলিমদেরকে নাস্তিক, কাফের বলে ফতোয়া দেয়। সুতরাং এটা চলবে না। উদাহরণ দিয়ে কথা বলি, চলো। কোথা দিয়ে শুরু করব? একেবারে লেটেস্ট দিয়ে শুরু করি। একজন নারীর কথা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি প্রফেসর, ডক্টর গাউসিয়া ওয়াহিদুন্নেসা। ডক্টর গাউসিয়া ওয়াহিদুন্নেসা ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং এশিয়াতে 100 গ্রেটেস্ট ফিমেল সায়েন্টিস্টদের ভিতরে একজন। উনি হিজাব করেন এবং উনি মুসলিম হিসাবে অবশ্যই গর্বিত এবং আমরাও গর্বিত। কিন্তু ওনাকে কিন্তু ওনার পিতা মাতা বস্তার ভিতরে বন্দি করে ঘরের ভিতরে আটকে রাখেনি, হোম স্কুলিং করেনি। ওনার অনেক পুরুষ শিক্ষক ছিল, ওনার অনেক পুরুষ ছাত্র আছে, কিন্তু তুমি যাকে বিয়ে করেছো সে বিশ্বাস করে এটা অন ইসলামিক কাজ, তাই না? চলে যায়, চলো দূরে, ইউনিভার্সিটি অফ ফেজ। সেই ইউনিভার্সিটি অফ ফেজ হচ্ছে বিশ্বের প্রাচীনতম চলমান বিশ্ববিদ্যালয়, মরক্কোতে অবস্থিত। এই ইউনিভার্সিটি অফ ফেজকে প্রতিষ্ঠিত করেছিলেন যে নারী, তার নাম হচ্ছে ফাতিমা ফেহরি। নাম শুনেছ? সেই ফাতিমা ফেহরি যদি উনি পদক্ষেপ না নিতেন, তাহলে ইউনিভার্সিটি অফ ফেজ প্রতিষ্ঠিতই হতো না। চলো আর একটু পেছনে যাই। হামিদা খাতুন, না না না, ওই এক সময়ে যে ভিকারুন্নেসা স্কুলের প্রিন্সিপাল ছিলেন হামিদা ম্যাডাম, তার নাম আমি বলছি না, আমি বলছি হামিদা খাতুন। ও না, একজন গায়িকা ছিলেন, সেই গায়িকার নামও বলছি না।
হামিদা খাতুন ছিলেন ইমাম জাফর আল সাদিক রহিমুল্লাহর স্ত্রী। যেই স্ত্রী ছিলেন একজন দাসী, তাকে মুক্ত করে ইমাম জাফর আল সাদিক তাকে একজন গ্রেটেস্ট স্কলারে পরিণত করেছিলেন, যে স্কলার শ্রেষ্ঠ সন্তানকে জন্ম দিয়েছিলেন। জানো সেই সন্তানের নাম? পড়ে নিও। ইমাম শাফির একজন ফিমেল টিচার ছিল, নাম জানো? পড়ে নিও। যাকে ছাড়া আজকে ইমাম শাফি পেতেই না। নাম জানো বাপু? আয়েশা এল সাফতি, নাম শুনেছ? বর্তমান যুগে ফিরে আসো, বর্তমান যুগে। এই আয়েশা এল সাফতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রফেসর। উনি হিজাব করেন, ইসলাম পালন করেন এবং বিশ্বের শ্রেষ্ঠ স্কলারদেরকে উনি লেকচার দেন। অসংখ্য পুরুষ তার কলিগ, অসংখ্য পুরুষ তার ছাত্র, অসংখ্য পুরুষ ছিল তার শিক্ষক। আল সাফতিকে পেতাম না যদি সে তোমার বউয়ের মতো সে গৃহবন্দী হয়ে থাকতো আর এই ডার্ক ভেডারের মতো শুধু চোখ দেখিয়ে রাখতো। এটা ইসলাম নয়। তোমার বউ এবং তোমার শ্বশুর যে জীবন যাপন করছে তা হচ্ছে কূপমণ্ডুকতা। আমি জানি না তোমার শ্বশুর কিভাবে বিএনপির রাজনীতি করেছে যখন তার নেতা ছিল খালেদা জিয়া। কি এটা কি বিএনপির আদর্শ? এটা তো বিএনপির আদর্শ নয়। নাম বলি সামিনা শাহের। সামিনা শাহ থমসন রয়টার্সের একজন রিসার্চার, একজন মুসলিম এবং একজন প্রাউড মুসলিম। আজকে আমরা এই সায়েন্টিস্টকে পেতাম না যদি তোমার বউয়ের মতো গৃহবন্দী হয়ে থাকতো। যাকে তুমি ভালোবাসো এখন, তাকে তুমি আদর্শ মনে করো এবং তুমি মনে করো বাংলাদেশের সমস্ত নারীরা এইভাবে বস্তাবন্দী হয়ে থাকুক। তুমি চাও এটা যদি তোমার আদর্শ নারী না হতো তুমি তাকে বিয়ে করতে না বাপু, করতে না। সুতরাং তোমার মতো নেতা যদি বাংলাদেশে পাই তাহলে আর এই সকল বিদুষী নারীদেরকে আমরা পাবো না। নাম শুনেছ? আনুশা আনসারি, ইরানিয়ান বংশোদ্ভূত আমেরিকান টিনেজার বয়সেই সে নভোচারী হয়েছিল। আনুশা আনসারি জর্জ মেসন ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করেছিল। আজকে আমরা আনুশা আনসারিকে পেতাম না যদি তোমার বউয়ের মতো তার বাবা তাকে গৃহবন্দী, বস্তাবন্দী করে রাখত। এটা ইসলামিক নয়। তোমার আদর্শ তো বনফায়ারের মতো ছড়িয়ে দেওয়াকে আমরা মেনে নিতে পারি না বাপু, পারি না। প্রফেসর খাদিজা মোহাম্মদ ইউসুফের নাম শুনেছ? হ্যাঁ, মালয়েশিয়ান ওয়ার্ল্ড ফেমাস মাইক্রোবায়োলজিস্ট। এই মাইক্রোবায়োলজিস্ট একজন হিজাবি এবং ধার্মিক মুসলিম। এই ধার্মিক মুসলিমকে আমরা পেতাম না যদি তোমার শ্বশুরের মতো তার বাবা তাকে বস্তাবন্দি করে ঘরে আটকে রাখতো এবং তার বিয়ের প্রোগ্রামেও তাকে ডার্ক ভেডারের মতো শুধু একরুত্তি দেখা যেত। তুমি যাকে বিয়ে করেছো তাকে অনুকরণ করা আমাদের বাংলাদেশ নয়, পৃথিবীর মুসলমান নারীদের জন্য হারাম। কেন হারাম? কারণ এতে করে নারীদের অমর্যাদা হয়, ইসলামের অমর্যাদা হয় এবং এরকম আদর্শ মুসলমানদের গৌরব বিরুদ্ধ। সামিরা ইব্রাহিম ইসলাম। সামিরা ইব্রাহিম ইসলাম সে হচ্ছে হেড অফ কিং ফাহাদ মেডিকেল রিসার্চ সেন্টার ড্রাগ মনিটরিং ইউনিট অ্যাট কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি। কোথায়? সৌদি আরব। সৌদি আরব। অবাক হয়ে গেলে? সৌদি আরব। আমরা এই সামিরা ইব্রাহিম ইসলামকে পেতাম না যদি তার বাবা তোমার শ্বশুরের মতো তাকে গৃহবন্দী, বস্তাবন্দি করে রাখত।
আমরা আজকে সামিরা ইব্রাহিম ইসলামকে পেতাম না। তাই তোমার আদর্শকে যাতে বাংলাদেশের মানুষ এবং নারীরা অনুসরণ না করে এবং ধিক্কার জানায়, এই ভিডিও করা। কারণ তুমি নেতা, তোমার কোনো ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা জানবো না, এবং তুমি ব্যক্তিগত জীবন বলে এই বিষয়কে আলোচনার বাইরে রাখবে, এটা হবে না। নাম বলছি ডক্টর ইসমাহানি এলওয়াফি। ডক্টর ইসমাহানি এলওয়াফি হচ্ছেন ডাইরেক্টর জেনারেল অব ICBA। কিভাবে এমন জায়গায় পৃথিবীতে যেখানে পানির অভাব হয় সেখানে মানুষদেরকে হেল্প করা যায়, কারণ ওনার PhD ছিল জেনেটিক্সে ফ্রম কর্ডোবা ইউনিভার্সিটি। সে যদি তোমার বউকে আদর্শ মনে করত এবং তোমাকে আদর্শ মনে করত, তাহলে সে আর আজকে ডক্টর ইসমাহানি এলওয়াফি হতে পারত না। প্রফেসর ডক্টর বিনা শাহিন সিদ্দিকী, উনি অর্গানিক কেমিস্ট্রির প্রফেসর, ইউনিভার্সিটি অফ করাচি। পাকিস্তান তোমার প্রিয় দেশ, তাই না? ওই পাকিস্তানেও এই ডক্টর বিনা শাহিন সিদ্দিকী সবচাইতে সম্মানিত প্রফেসরদের, স্কলারদের ভিতরে একজন। তুমি কি বিশ্বাস করো? তুমি বিশ্বাস করো যে এই ধরনের বিদেশি নারীদের একমাত্র কাজ হওয়া উচিত পড়ালেখা না করে কোরআন হাদিস পড়ে এক রত্তি চোখ দেখিয়ে ঘরের ভিতরে বস্তাবন্দি হয়ে থাকা, তাই না? এই আদর্শ তো আর আদর্শ হতে পারে না। তাই এই ভিডিও, তোমার ব্যক্তিগত জীবন আমরা ঘাটবই, তোমার ব্যক্তিগত চয়েস আমাদের ঘাটতেই হবে, কারণ তুমি এই ধরনের আদর্শকে অনুপ্রাণিত করবে। তো তুমি নেতা হবে যখন, তোমার তো আরো বড় নেতা হওয়ার ইচ্ছা, তোমার মতো মানুষরা এই ধরনের আদর্শকে অনুপ্রাণিত করবে বাংলাদেশের নারীদের ভেতরে। তোমার অনেক সমন্বয়কারী বান্ধবীও তো রাস্তায় নেমে এসেছিল, তাই না? তুমি চাও বিখ্যাত ফিমেল সোলজারদের নাম বলি? তোমার জন্য একটা ধাঁধা দিয়ে দিই এই ফাঁকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবা, মহিলা সাহাবা, ওনার কাছ থেকে চিকিৎসা বিষয়ে আলোচনা করতেন। বিভিন্ন রোগ বালাইয়ের ব্যাপারে উনি তার সাথে আলোচনা করতেন এবং অন্যান্য সাহাবাদের চিকিৎসার ব্যাপারে ওনার সাথে পরামর্শ করতেন। ফিমেল সাহাবা, নাম জানো? হোমওয়ার্ক দিলাম, খুঁজে বের করো। আম্মারা নাম শুনেছ? শুনোই নাই, কিন্তু উনি ইসলামিক যুদ্ধে, একদম ইসলামিক প্রারম্ভিক সময়ে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেও ছিলেন এবং মুসলমানদের সহযোদ্ধাদের সাথে উনি যুদ্ধ করেছিলেন মুশরিকদের বিরুদ্ধে। নাম শুনেছ বাপু? নাম শুনেছ? আমাদের বাংলাদেশে আসি চল। তোমার আদর্শ এবং তোমার বউয়ের আদর্শ এবং শ্বশুরের আদর্শ অনুসরণ করলে আজকে আমরা সাবিনা ইয়াসমিন পেতাম না, রুনা লায়লা পেতাম না, ফেরদৌসী রহমান পেতাম না, তাদের গান আমরা শুনতাম না। তোমার আদর্শ, তোমার শ্বশুরের আদর্শ যদি অনুসরণ করতাম, আজকে আমরা খালেদা জিয়া পেতাম না, আজকে আমরা বাংলাদেশের অনেক নারী নেত্রীদের পেতাম না। ও ইরানে চলে যায়, আবাদির নাম শুনেছ? সেই আবাদি ছিলেন ইরানের প্রথম ফিমেল চিফ জাস্টিস, প্রধান বিচারক। অবাক হলে, তাই না? অবাক হবে। তোমার আদর্শ অনুসরণ করলে আমরা বাংলাদেশে সুফিয়া কামাল পেতাম না। তোমার আদর্শ, কারণ তোমার আদর্শ, তোমার বোর আদর্শই তোমার আদর্শ, তোমার চয়েস যদি অনুসরণ করা হতো, তাহলে আজকে আমরা বেগম রোকেয়া পেতাম না, রোকেয়া হলের নাম রোকেয়া হল হতো না। তোমার আদর্শ অনুসরণ করলে শামসুন নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরণ আর শামসুন নাহার হতো না, হতো বোধহয় শফিকুর রহমানের, জামাতের শফিকুর রহমানের নামে
অথবা মামুনুল হকের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনা করতো না। তোমার আদর্শ অনুসরণ করলে, তোমার বউয়ের আদর্শ, তোমার শ্বশুরের আদর্শ অনুসরণ করলে আমাদের হাইকোর্টে যে সকল মহিলা জাস্টিস আছে, এর ভিতরে আমার বান্ধবী ফারা মাহবুব, আজকে আর হাইকোর্টে জাস্টিস হওয়া লাগতো না। আজকে সে ঘরে বসে বস্তাবন্দি হয়ে থাকতো তার স্বামীর ঘরে। তোমার আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে আর ফিমেল অ্যাথলিটদেরকে পেতাম। তোমার আদর্শ অনুসরণ করলে, তোমার বইয়ের আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে আমরা ফিমেল সোলজার্স, ফিমেল পুলিশ পেতাম না। তোমার আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে আমরা শ্রেষ্ঠ চিত্রশিল্পীদেরকে পেতাম না। তার ভেতরে একজন কিন্তু মহিলা, নাম জানো? ও, তোমরা তো আবার আর্টটাকে ইসলামিক বিরুদ্ধ মনে করো। তোমাদের আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে ফাইন আর্টস ইনস্টিটিউশন জয়নুল আবেদিন প্রতিষ্ঠিত করতে পারতেন না। তোমাদের আদর্শ অনুসরণ করলে 1971 সালে নারীরা অস্ত্র ধারণ করতে পারতো না, মুক্তিযুদ্ধ করতে পারতো না। তোমার আদর্শ অনুসরণ করলে 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্রীরা মাঠে নামতো না, রাস্তায় নামতো না, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো না। তাই তোমার ব্যক্তিগত জীবনের দোহাই দিয়ে তুমি তোমার আদর্শের আসল রূপ লুকিয়ে রাখতে পারবে না। এটা ইসলাম নয়, ইসলাম বিরুদ্ধ কাজ। তোমরাই কোরআনের কট্টর অনুবাদ করো এবং তোমরাই হাদিসের কট্টর অনুবাদ করো। একটি ক্লিয়ার হাদিসও দেখাতে পারবে না, কাউলি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছিলেন, তোমরা তোমাদের নারীদের, হে মুসলমানরা, তোমরা তোমাদের বউদেরকে ঘরের ভিতরে বস্তাবন্দি করে রাখবে। একটি সহি কাউলি হাদিসও দেখাতে পারবে না। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন, এই ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, বর্তমান নেট দুনিয়া এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে, সমন্বয়ক সাজিদ আলম গণধোলাই খেয়েছে বিয়ে করতে যায়, মানে এই সমন্বয়ক সাজিদ আলম বিয়ে করতে যায় গণধোলাই খাইছে, এটা কিন্তু একটা মূলত ফেক ভিডিও, এটা টোটালি একটা গুজব। দয়া করে আপনারা কেউ গুজবে কান দেবেন না। মূলত সে একটা ধার্মিক মেয়েকে বিয়ে করছে, পদ্মাশীল মেয়েকে বিয়ে করছে, তার জন্য দোয়া ও শুভকামনা রইল। কংগ্রাচুলেশন সাজিদ ভাই। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।